উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অসাধারণ কবিতা টিনটন অ্যাবের জগতে স্বাগত। এই কবিতাটা কিন্তু শুধু প্রকৃতির সুন্দর বর্ণনা না, এর পেছনে আছে একটা গভীর দার্শনিক যাত্রার গল্প। সময়ের সাথে সাথে প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক কিভাবে বদলে যায় তারই এক অনবদ্য ছবি। চলুন শুরু করা যাক কবিতার এই অসাধারণ লাইনটা দিয়ে। ওয়ার্ডসওয়ার্থের দার্শনিক যাত্রার এটাই ছিল শেষ কথা, তার চূড়ান্ত উপলব্ধি। কিন্তু প্রশ্ন হল, তিনি কিভাবে এই গভীর সত্যে পৌঁছালেন? চলুন আমরা সেই জার্নিটাই ফলো করি। তো ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতির প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেটা সময়ের সাথে সাথে বদলেছে। মোটামুটি ৩টে ধাপে এই বদলটা এসেছে। প্রথমে ছিল ছোটবেলার সেই বাঁধনহারা আনন্দ, তারপর যৌবনের তীব্র আবেগ, আর সবশেষে পরিণত বয়সের একটা দার্শনিক বোঝাপড়া। আসুন এই ৩টে ধাপকেই এক এক করে দেখে নেওয়া যাক। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডের সবচেয়ে প্রিয় কবিদের একজন তিনি, আর রোম্যান্টিসিজম আন্দোলনের তো একজন সেন্ট্রাল ফিগার। তার কবিতার পড়তে পড়তে জড়িয়ে আছে প্রকৃতির প্রতি এক গভীর ভালোবাসা। আচ্ছা, এই রোম্যান্টিসিজম জিনিসটা কি? সহজ করে বললে, এটা এমন একটা আন্দোলন যা মানুষের আবেগ আর প্রকৃতির বিশালতাকে অনেক বড় করে দেখেছে। আর ওয়ার্ডসওয়ার্থের কবিতায় এই দুটো জিনিস এতটাই জোরালোভাবে এসেছে যে তিনি হয়ে উঠেছিলেন এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ। এই কবিতার পেছনের গল্পটা কি? জায়গাটা হলো দক্ষিণ ওয়েলসের ওয়াই নদীর পার। কবি প্রথমবার সেখানে যাওয়ার ঠিক ৫ বছর পর আবার ফিরে আসেন, আর এই ৫ বছরে তার মনের ভেতর যে পরিবর্তনগুলো হয়েছে সেটাই তিনি এই কবিতায় ধরে রেখেছেন। তো এই যে পুরো জার্নিটা, এটাকে আমরা ৩টে স্টেজে ভাগ করে দেখতে পারি। একদম সহজ করে বললে, প্রথমে ছিল প্রকৃতির সাথে একটা শারীরিক সম্পর্ক, তারপর সেটা হয়ে দাঁড়ালো মানসিক বা আবেগের, আর শেষে জন্মালো এক গভীর আধ্যাত্মিক সংযোগ। তাহলে চলুন জার্নিটা শুরু করা যাক একদম প্রথম পর্যায় থেকে, যেখানে প্রকৃতি ছিল শুধুই খেলাধুলার একটা বিশাল মাঠ। মানে ছোটবেলায় প্রকৃতি ছিল তার কাছে একটা খেলার মাঠের মতো। খোলা বাতাস, রোদ, দৌড়ঝাঁপ, ছোটাছুটি, সম্পর্কটা ছিল একদম শারীরিক। এর পেছনে কোনো গভীর চিন্তা বা দর্শন ছিল না, ছিল শুধু বড় হয়ে ওঠার নির্ভেজাল আনন্দ। কবি নিজেই এই সময়কার আনন্দকে বলেছেন কোয়ার্সার প্লেজার্স। মানে এই আনন্দটা ছিল খুব সাধারণ, খুব বেসিক, এক কথায় অপরিশোধিত। এর মধ্যে কোনো গভীর অনুভূতি বা চিন্তা কাজ করত না। আচ্ছা, শৈশব তো গেল, এরপর আসে দ্বিতীয় পর্যায়, যেখানে শারীরিক আনন্দটা সরে গিয়ে সম্পর্কটা হয়ে উঠল পুরোপুরি আবেগের, পুরোপুরি সংবেদনশীল। যৌবনে এসে ব্যাপারটা পুরো পাল্টে গেল। প্রকৃতির সৌন্দর্য তাকে এমনভাবে নাড়া দিত যে সেটাকে তিনি বলছেন ডিজি র্যাপচার্স, মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আনন্দ। আবার কখনো কখনো সেই সৌন্দর্য এত তীব্র ছিল যে তা প্রায় বেদনাদায়ক আনন্দের মতো মনে হতো। আর এরপর আমরা আসছি ফাইনাল স্টেজে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গভীর পর্যায়, যেখানে ওয়ার্ডসওয়ার্থ একটা দার্শনিক মন খুঁজে পেলেন আর প্রকৃতির মধ্যে আবিষ্কার করলেন এক নতুন অর্থ। এই বদলটাকে খুব সুন্দর একটা উপমা দিয়ে বোঝানো যায়। ভাবুন, তিনি যেন একজন চিত্রকর থেকে অনুবাদক হয়ে গেলেন। চিত্রকরের কাজ কি? শুধু বাইরের সৌন্দর্যটা দেখা আর তার প্রশংসা করা। কিন্তু অনুবাদক, সে ভেতরের মানেটা বোঝে, সেটাকে সবার জন্য সহজ করে দেয়। ওয়ার্ডসওয়ার্থ ঠিক তাই করতে শুরু করলেন। আর এই নতুন দার্শনিক দৃষ্টিভঙ্গি পাওয়ার পরেই একটা দারুণ জিনিস ঘটল। তিনি প্রকৃতির সৌন্দর্যের মধ্যে দিয়েই মানুষের কষ্ট, মানুষের যন্ত্রণা বুঝতে শিখলেন। তার মনটা মানবতার প্রতি অনেক বেশি সহানুভূতিশীল হয়ে উঠল। তাহলে পুরো জার্নিটা যদি আমরা একবারে দেখি, ব্যাপারটা ঠিক এই রকম দাঁড়ায়। শৈশবে যা ছিল চিন্তাহীন শারীরিক কার্যাবলী, যৌবনে সেটাই হয়ে উঠল তীব্র আবেগ আর সংবেদনশীলতা, আর সবশেষে পরিণত বয়সে তা একটা গভীর দার্শনিক সহানুভূতিতে রূপান্তরিত হল। এবার আসা যাক কবিতার একেবারে ক্লাইম্যাক্সে, সেই দার্শনিক উপলব্ধিতে, যেখানে কবি সবকিছুর মধ্যে সংযোগ স্থাপনকারী এক সার্বজনীন আত্মার সন্ধান পান। তো এই যে ঐশ্বরিক আত্মা বা ডিভাইন স্পিরিট, এটা আসলে কি? ওয়ার্ডসওয়ার্থের কাছে এটা হলো গোটা মহাবিশ্বের আত্মা, যে শক্তি সবকিছুকে চালাচ্ছে। প্রকৃতি হলো সেই
ঈশ্বরেরই একটা বাইরের রূপ, যার মাধ্যমে ঈশ্বরের সাথে এক হওয়া যায়। তো এত কিছুর পর এই পুরো জার্নির আসল মানেটা কি? আমাদের জন্য টেক অ্যাওয়েটা কি? আসুন সেটাই দেখি। দেখুন, কবিতার শেষে তিনি তার বোনকে একটা পরামর্শ দিচ্ছেন, আর তার মাধ্যমে আসলে আমাদের সবাইকেই বলছেন। তিনি বলছেন প্রকৃতি প্রেমী হতে, কারণ প্রকৃতির সাথে এই গভীর সম্পর্কটাই জীবনে একটা নোঙরের মতো কাজ করে, আমাদের নৈতিকভাবে স্থির রাখে। ভাবুন তো, ২০০ বছর আগে করা এই উপলব্ধিটা আজকের দিনেও কতটা সত্যি। আজকের এই দুনিয়ায় যেখানে সবকিছু এত দ্রুত পাল্টাচ্ছে, এত ডিস্ট্র্যাকশন, সেখানে আমাদের চিন্তাকে স্থির রাখার জন্য সেই নোঙর হিসেবে ঠিক কী কাজ করে? প্রশ্নটা রইল।